ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে জামিলরেও দিছি আডা। আজকে আর একটা বেঈমানের সাথে পরিচয় করায় দিই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন এবং তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রথমত হলো যে সেনাপ্রধান ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? হাসিনার ছায়া ওয়াকারের উপর। কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সে ওখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। পেঁচাল যদি পারতে হয় দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে আনা দিত বা এই দুদক যেতে পারতো, যে দুদক এখন সাহস পেয়ে গেছে, এখানে আরো অনেক পাওয়া যেত। একজন সরকার প্রধান এত অবহেলায় এই ধরনের মন্তব্য করতে পারেন? দেশে মানুষের আস্থা আছে, এটা বড় প্রমাণ। এই প্রমাণটা তিনি কোথায় পেলেন? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা কোনো বিষয় না, এটা খুচরা। আমরা বলবো তিনি সত্য গোপন করছেন, আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন, আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন। কোনোভাবে মেনে নিতে পারছি না। অর্থাৎ যেখানে সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আমরা সেটা মেনে নিচ্ছি। চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা 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 দিল্লি আমরা বর্জন করেছি। আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আর একটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায়। তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে একের পর এক নতুন নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তারপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন এবং সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আর তার মধ্যে যেটা জানা যাচ্ছিল যে মোহাম্মদ ইউনূসের উপরে চাপ বাড়তে শুরু করেছে, তার বিরুদ্ধেই লোকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। টাইটেল এবং ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছি আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে শিরোনামে অলরেডি দেখানো হয়েছে আজকের টপিকটা কিসের উপর হতে চলেছে। দর্শক, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং বাংলাদেশের এরকম পরিস্থিতি বিরাজ করতেছে, এটা নিয়ে কিন্তু অনেকজনের অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং উপদেষ্টারাও যেন বিভিন্ন সময় বিভিন্ন বিপাকে পড়ে যাচ্ছে। দর্শক, আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে এবং এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি। চলুন সরাসরি আমরা এখন প্রতিবেদনটি দেখব। মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি ভিত্তিতে যমুনায় ডেকেছিলেন এবং সেখানে তাদের একটা জরুরি মিটিংও হয়েছিল এবং তারপর থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে কি হয়। তার আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন। তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রথমত হলো যে সেনাপ্রধান এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে খুব স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেছেন যে বিডিআররাই এই আর্মি অফিসারদের হত্যা করেছেন, এই বিষয়ে কোনো ইফ কিংবা বাট নেই এবং এ ব্যাপারে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার কাজ সম্পন্ন হয়েছে। সুতরাং এটি নিয়ে কোনো কিছু করার নেই এবং তিনি বলেছেন যে এই বিষয়টা স্টপ এবং ফুল স্টপ করতে বলেছেন। এতে ইউনূস খুব ক্ষুব্ধ হয়েছে এই কারণে যে সবাই মোটামুটি জানেন যে বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানেন যে বিডিআর বিদ্রোহ করেছিল এবং তারই প্রেক্ষিতে তারা 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। কিন্তু ইউনূস সরকার এটাকে চাচ্ছে যে এটা শেখ হাসিনার সাথে জড়িত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত, এরকম একটা নতুন ষড়যন্ত্র তথ্য এনে তারা শেখ হাসিনা এবং ভারতকে বিব্রত ও বিতর্কিত করতে চাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু ইউনূসদের এই ষড়যন্ত্র তথ্যটা মাঠে মারা যাচ্ছে। তো সেই অবস্থায় তিনি সেনাপ্রধানকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আরো একটি বিষয় হলো সেনাপ্রধান তার বক্তব্যে 2 বার ডক্টর ইউনূসের নাম নিয়েছেন কিন্তু কোন রকমের বিশেষণ ব্যবহার করেনি। সাধারণত মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা মহোদয় এ ধরনের বিশেষণ তিনি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক ছিল বাংলাদেশের কনটেক্সটে, কিন্তু সেনাপ্রধান তাকে সিম্পলি ডক্টর ইউনূস বলেছেন। তো এ কারণেও ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলীরা ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এবং এই দুটো অবস্থা তৈরি এবং তিনি যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে, এই সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান। হ্যাঁ, মানে ইউনূস খুব ক্ষুব্ধভাবে কথা বলেছে জেনারেল ওয়াকারের সাথে এবং ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে। জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোনো উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন। তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে। একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, আরেকটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা
এর একটা দায় কিন্তু জেনারেল ওয়াকারকেও বহন করতে হবে। তিনি দায় এড়াতে পারেন না, কিন্তু কারণ 5ই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর জানমালের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা এক্সপেক্ট করি দেশবাসী হিসেবে সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি। এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে, আর্মির পর্যাপ্ত লোকবল নেই, এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেনি। সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন, নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার, এই সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে। তিনি কি এই সুযোগের সদ্ব্যবহার করে দেশবাসীর ভালো হয়, মঙ্গল হয় এরকম একটা অবস্থান নেবেন, নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইউনূসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন। সুতরাং আর পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন, কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট। সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে, তিনি করবেন কিনা এটা তার ব্যাপার। এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আছে, এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু কাজ করছে। আমি বলেছি যে বাংলাদেশকে নিয়ে যেসব ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে তারা কিন্তু জেনারেল ওয়াকারকে অনেক ইন্ডিকেশন দিয়ে ফেলেছে। এখন এই এত ইন্ডিকেশন পাওয়ার পরেও জেনারেল ওয়াকার কিছু না করে বসে থাকবেন, কিংবা তিনি অবশ্য তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তিনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক না, এবং তার আর্মির ক্যারিয়ার আমি এর আগে তাকে নিয়েও একটা এপিসোড করেছি এবং আজকেও আমি তার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি। তো এই ইনফরমেশন গুলো কোনো কিছুই তাকে খুব গ্রেট আর্মি অফিসার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে না। তবে ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে, পাশেই আছে, মোস্ট অফ দেম। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কেন কোনো স্টেপ ইন করছে না, বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না, এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজড, হ্যাঁ, যে আসলে জেনারেল ওয়াকার কি চাইছেন। তবে এইটা আমি বলে দিই, জেনারেল ওয়াকারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনূস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন, কারণ ডক্টর ইউনূস তো মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর ইউনূস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল, বাইডেন প্রশাসনের সমর্থন ছিল, সেই ইকুয়েশন গুলো এখন নাই। দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই, বাইডেন প্রশাসন তো নেই, এবং তিনি আমেরিকা এখন যাদের নিয়ে জুয়া খেলছেন, যাদের নিয়ে বাজি ধরেছেন, এই যে ওপেন ফাউন্ডেশনের সরোস এবং জুনিয়র সরোস, যে অ্যালেক্স সরোস, এদের সাথে নিয়ে আবার ওদিকে চাচ্ছেন স্টারলিংকের মাধ্যমে ইলন মাস্ককে কনভিন্স করতে। কিন্তু তিনি হয়তো জানেন না যে ইলন মাস্ক আর সরোস ফ্যামিলি এদের মধ্যে কিন্তু সাপে নেউলে সম্পর্ক। সুতরাং আর স্টারলিং দিয়েই আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে উইন করে ফেলবেন। এছাড়াও ডক্টর ইউনূস যেহেতু উনি পশ্চিমা কালচারে অভ্যস্ত এবং আমেরিকায় ওনার গ্রামীণ আমেরিকা আছে, উনি কিন্তু আমেরিকার প্রচুর ডলার ছিটাচ্ছে। ওনার গ্রামীণ আমেরিকা এবং বাংলাদেশ সরকারের টাকা সে নানান ভাবে চেষ্টা করছে ট্রাম্পের আশেপাশের মানুষকে পারচেস করতে, বাই করতে, কনভিন্স করতে, সে নানান ভাবে চেষ্টা করছে। এবং সর্বশেষ দেখলাম সে কলকাতায় 11 সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে সে মমতা ব্যানার্জিকে কনভিন্স করার জন্য। কি মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তিনি যে নির্বাচনে জয়লাভ করেন তার মেইন ভোট ব্যাংক হলো মুসলিম ভোট ব্যাংক। হ্যাঁ, মুসলমানদের মানে প্রায় সব ভোটই সে পান। আবার এই পশ্চিমবঙ্গের মুসলিমদের সাথে অনেকের সাথে আবার এই জঙ্গিদের একটা কানেকশনের অভিযোগ আছে। তো সেই যেহেতু তিনি মুসলিমদের প্যাট্রোনাইজ করেন নির্বাচনী ভোটের জন্য, আবার এই মুসলিমদের এক অংশ আবার জঙ্গিবাদের সাথে জড়িত, সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু একেবারে জঙ্গিবাদের চাইতে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, এটা দাবি করতে পারে না। বরং অনেকেই বলেন যে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এদিকে জঙ্গিবাদী নেটওয়ার্কটা গড়ে উঠতেছে। সুতরাং এই ডক্টর ইউনূস এখন পাগলা হয়ে গেছেন। তিনি সেনা প্রধানকে সরিয়ে দিতে চান, তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বশীভূত করতে চান টাকা দিয়ে, লবিং এর মাধ্যমে। হে বিশ্বাসীগণ, শেষ বিচারের দিন তোমরা যেন এই অজুহাত তৈরি না করো যে তোমাদেরকে সতর্ক করা হয়নি। আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কথাটা উনি বলেছেন বিদায় হতে। আজকে জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে, আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি। তার কথা হচ্ছে
আমরা সবাই একত্র হয়ে কাজ করব। একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন? আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না। বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে, ডিজিএফআইতে, এনএসআইতে যারা ভারতের পক্ষে কাজ করেছে, হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কথায় কথায় সে বারবার বলছেন আঙ্গুল জাগিয়ে। আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান, আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার? এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন? ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনার প্রত্যেকদিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়। আপনি কাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন? আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করেন, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে। এই দেশের রাজনীতিবিদদের আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? আমরা কি দেখছি পর্দার অন্তরালে কি কি হচ্ছে? আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আরেকটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায়। গতকালকে পর্যন্ত বিশ্লেষণ করছিলাম যে জামাত ইসলাম এবং এনসিপি মানে ছাত্রদের যেই জাতীয় নাগরিক পার্টি, তারা জোট বাঁধবে এটা আমরা শিওর ছিলাম। কিন্তু আজকে দৈনিক মানব জমিনের একটা ফিচার দেখা, এটার তথ্য দেখা মনে হচ্ছে যে কোনো সময় বিএনপির সাথেও জোট বাঁধতে পারে এই এনসিপি। আশ্চর্য হচ্ছেন না ভাই? রিপোর্ট দেখলে আশ্চর্য হবে না। তথ্য নিয়ে কথা বলছি। তবে ছাত্ররা একটা সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। জামাতও এদেরকে চাবে, বিএনপিও চাবে। ইভেন নেগোসিয়েশন হচ্ছে। 100টা আসন চাইছিল ছাত্ররা এই দলটা লঞ্চ করার আগে বিএনপির কাছে। বিএনপি 5-7টা বলছিল। দল লঞ্চ হওয়ার পরে বা আগে পরে আরেকটা নেগোসিয়েশন চলছে। 20 থেকে 25টা সিট ছাত্রদেরকে ছাইরা দিতে চায় বিএনপি। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট। ভাবা যায় বিএনপি তাহলে কারে ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে যে ছাত্র, জামাত, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, আরো যে শক্তিগুলো আছে তারা একজোট হলে বিএনপির ধাক্কা বানিয়ে ফালাইও দিতে পারে। এই ভয় কি তাহলে বিএনপির মধ্যে ঢুকছে? আমি কিন্তু এটা ভাবি নাই। আমার এতগুলো নিউজ দেখছেন, এখন তো দেখতেছি ঘটনা উল্টো। জামাতও তলে তলে ছাত্রদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করতেছে। আমি গতকালকে দিয়েছিলাম নিউজটা। আর এখন থেকে বিএনপিও এই খেলায় কানেক্টেড। ছাত্ররা নিজেদের অবস্থানটা বুঝা ফেলছে যে আমরা এখন রসগোল্লা সবাই টানবে। আচ্ছা আসুন দেখি ঘটনা কি। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলমতের মানুষের কাছাকাছি পৌঁছা, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও তারা ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনী জোট গড়তে
দর্শক, প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন, এবং বাংলাদেশের এইরকম পরিস্থিতিতে কি করা দরকার। অনেকে বলছেন শেখ হাসিনাই ছাড়া বাংলাদেশকে কেউই সুন্দরভাবে চালাতে পারতেছে না, ডক্টর ইউনূস ব্যর্থ। কথাটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্ত। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।